রহমানির রাহিম। আমার নাম হচ্ছে আব্দুল সোবান মৃদা। আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী লাউকুড়ি ইউনিয়ন দামুরা গ্রাম। আমি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। দীর্ঘ ৪৫ বছর আগে ১৯৮১ সনে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। স্বৈরাচার এরশাদ সরকার তাহাকে মঞ্জু এবং তার দোসরদের দলিলের দ্বারা, শামসুর দ্বারা তাকে চিটাগাং সার্কিট হাউসে হত্যা করে এবং লাশ গুম করে ফেলে। ভাগ্য বিধাতা আমাদের নেতার কপাল এবং আমাদের কপালকে জাগ্রত করেছে। ওই গুম করা লাশ আমরা পেয়েছি এবং এই জিয়া উদ্যানে এনে তাকে দাফন করা হয়েছে। আজ থেকে ৪৩ বছর আগে ঠিক ওই সময় এই বিএনপি দলটিকে নিশ্চিন্ত করে দিতে চাইছিল স্বৈরাচারী এরশাদ সরকার, আরও কিছু কুচক্রী মহল। কিন্তু বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তাহার সহধর্মিণী বেগম খালেদা জিয়া শক্ত হাতে বিএনপির হাল ধরিয়া বাংলাদেশের আনাচে কানাচে ১৬ কোটি মানুষের মাঝে সে বিচরণ করেছে এবং ধানের শীষের গুণগান গেয়েছে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণ শহীদ জিয়ার ভালোবাসা, বেগম জিয়ার ভালোবাসা, বিএনপির ভালোবাসায় তাহাকে ২০৯১-তে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। 1991-তে প্রধানমন্ত্রী নির্বাচন করে এবং 2001-ও তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করে। তারপর হইতে 2006 হইতে স্বৈরাচার সরকার এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা বাংলাদেশের একটি স্বৈরাচার সরকার তারা মার্শাল্লাহ কায়েম করে, বেগম জিয়ার উপর অত্যাচার নির্যাতন চালায় এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের উপর জ্যেষ্ঠ পুত্র অত্যাচার চালায়। তাকে পঙ্গু অবস্থায় বাংলাদেশ থেকে মাইনাস করে দেয়। তাকে লন্ডনে থেকে পরবাসে থেকে থাকতে হয়। দীর্ঘ তারপরের অধ্যায় হলো স্বৈরাচারী শেখ হাসিনা 18টি বছর বাংলাদেশের দিনের ভোট রাতে নিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। পিলখানায় 57 জন সেনা হত্যা সহ 54 জন হত্যা করে বাংলাদেশে পুলিশি রাজত্ব কায়েম করেছে। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে এদেশের সাধারণ ছাত্ররা তাদের কোঠা অধিকার নিয়ে আন্দোলন করে, কিন্তু সেই স্বৈরাচার হাসিনা এদেশের সাধারণ মানুষের ছেলে মেয়েদেরকে স্বৈরাচার রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছে তাই এবং এদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে। ফলস্বরূপ 5ই আগস্ট তাকে পালিয়ে যেতে হয়, জন আন্দোলনে তাকে পালিয়ে যেতে হয়েছে। তার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি নতুন অধ্যায় রচিত হয়। বেগম খালেদা জিয়া মুক্তি পায় এবং তারেক জিয়াও বাংলাদেশে আসার মতো পথ হয়ে যায়, কিন্তু বিভিন্ন ঝামেলার থাকার কারণে তিনি আসতে পারে নাই। এর ভিতরে 21শে নভেম্বর বিপ্লব 21শে নভেম্বরের সেনানিবাসে একটি সশস্ত্র বাহিনী দিবস ছিল। ওই দিবসে বেগম জিয়া ওখানে উপস্থিত ছিলেন দীর্ঘ প্রায় 20টি বছর 18 বছর পরে। কিন্তু ওখান থেকে আসার পরে 23শে নভেম্বর উনি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর ওনাকে এবার কেয়ার হসপিটালে আনা হয়। সেখানে তিনি দীর্ঘদিন তার শারীরিক অবস্থার অবনতি হইতে থাকে। এরই মাঝে 25শে ডিসেম্বর তাহার জ্যেষ্ঠ সন্তান তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন করে। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ, বিএনপি, সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা স্বাগতম জানায় এবং বাংলাদেশ ঢাকা শহর জাতীয় পতাকায়, দলীয় পতাকায় ফেস্টুনে ভরিয়ে যায় এবং বাংলাদেশবাসী উল্লাস করে। এখানে আমরা একটা উচ্চ করে ওরে স্বৈরাচারী হাসিনা তুমি দেখো চাহিয়া, তারেক জিয়া আসছে বাংলাদেশে ফিরিয়া। বাংলাদেশের জনগণ তাকে স্বাগতম জানায়, শুভেচ্ছা স্বাগতম। তারেক জিয়ার আগমন, আর কোনো ভয় নাই, নেই সংশয়। এবার হবে গণতন্ত্রের জয়, এবার হবে তারুণ্যের জয়, এবার হবে স্বাধীনতাকামীদের জয়, এবার হবে গণমানুষের জয়। এই স্লোগানে ভরে দেয় ভাগ্য বিধাতার এমনি লেখা। দীর্ঘ 5টি ওখান থেকে তিনি তার মায়ের থেকে এবার কেয়ার হসপিটালে যায়। মাকে দেখে তারপরে সে তাদের হিরোদায় চলে যায়।
কিন্তু 5টি দিন পরে পরের দিন 26 তারিখে তিনি তার বাবার মাজার জিয়ারত করে আসে বিকালবেলা, এবং এখানে থেকে স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এই কান্নাই যে শেষ কান্না নয়, আরো কান্না যে রয়ে গেছে তা কে জানতো। কিন্তু 30 তারিখ ভোরবেলা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটি মানুষকে কাদাইয়া সে চিরনিদ্রায় চলে যায়। এর আগে তাহাকে বিদেশে নেওয়ার জন্য বিভিন্নভাবে চিকিৎসা সেবার জন্য বারবার অনেক করা হয়েছে, কিন্তু তিনি বলছে আমাকে বিদেশে হে ছেলের বউ, আমাকে বিদেশ থেকে নেওয়ার দরকার নাই। আমি বাংলার মাটি বাংলায় থাকতে চাই, মরতে হয় বাংলায় মরবো, বাঁচতে হয় বাংলায় মারবো, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। পরম করুণাময় আল্লাহ তাআলা তাহার এই মোনাজাত কবুল করেছে। আমি যদি মারা যাই তাহলে আমার দাফন হবে আমার স্বামীর পাশে। পরম আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও তাকে বিদেশে নিতে দেয় না, এখানেই তার জীবন হয়েছে। তিনি চিরনিদ্রায় চলে গেছে। এবং 31শে ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ চত্বরে মানিক মিয়া এভিনিউ চত্বরের 3টি মাঠ, গাবতলী থেকে সেই নিউ মার্কেট, সেই শাহবাগ থেকে সেই মহাখালী, আগারগাঁও তালতলে খামার বাড়ি, দেখা যায় বাংলাদেশের ঢাকা শহরের অর্ধেক জায়গা কানায় কানায় পূর্ণ থাকে। আমার মনে হয় বাংলার ইতিহাসে এই এই প্রথম এত বড় একজন মহিলার জানাজা আর হয় নাই, আর মনে হয় হবেও না। কেননা তার ভালোবাসায় মানুষ সিক্ত হয়ে তাকে এক নজর দেখার জন্য, তাহাকে জন্য দোয়া কামনার জন্য এত মানুষের ঢল এসেছে। তাই তারেক জিয়ার মনে যে দুঃখ ছিল, বেদনা ছিল, কষ্ট ছিল, তিনি অনেকটা ভুলে গেছে। আমার মা যদি 18 কোটি মানুষ তার মায়ের এই শোক মমতাকে ব্যথাকে ভাগ করে নিয়েছে, তিনি অনেক খুশি হয়, দুঃখের ভিতরেও তিনি আনন্দ পেয়েছে যে না, আমার মা একজন মহিষী নারী, সে সঠিকভাবে দেশ গড়তে পেরেছে এবং এদেশের নারী সমাজকে উন্নয়ন করেছে, নারীদের চাকরি দিয়েছে, নারী শিক্ষাকে বৃত্তি দিয়েছে, বিভিন্নভাবে সেবা করেছে। তার প্রতিদান বাংলার মানুষ তাকে দিয়েছে। তার মায়ের একটি আশাই ছিল সামনে 13তম সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে সম্পন্ন। এই নির্বাচনে তার দলকে বিএনপিকে ধানের শীষে ভোট দেবে এবং তার এই জ্যেষ্ঠ পুত্র তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কিন্তু মা চলে গেছে, কিন্তু তার এই আশাটা তো, তার আশা ভাষা, তার এই উন্নয়ন, তার এই সেবা বাংলার ভিত্তিতে তার ভালোবাসা ছিল, তার সেটাকে আমরা তো আর কবরে দিব না। এটা 18 কোটি মানুষের মাঝে ছড়াই দিতে চাই এবং বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এবং বিশ্বের বিভিন্ন দরবারে যে হে মানুষ, আপনার দেখো চাহিয়া বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়া কত বড় মহিষী নারী ছিল। সে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বামীর পথ অনুসরণ করেছিল। তাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি হিসাবে আখ্যায়িত করলাম। তোমরাও তার গুণ জ্ঞান সব জায়গায় প্রচার করবে এবং আগে ভবিষ্যতে 12ই নির্বাচনে তাকে ভোট দিয়ে তার দলকে বিএনপিকে জয়যুক্ত করবেন। আমি এখান থেকে দলীয় লোকদের উৎসে পড়তে চাই। একটি বড় দল, এই দলের ভিতরে কন্দল থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আজকে খালেদা জিয়া চলে গেছে, মা আমাদের চলে গেছে। আমি পটুয়াখালী থেকে আসছি। পটুয়াখালী লাউখাটি ইউনিয়নের দামুরা গ্রাম আমার বাড়ি। আমি একজন কবি সাহিত্যিক। আমি আমার চেতনা থেকে আমি আমার বক্তব্য এবং দেশবাসীর কাছে বক্তব্য রাখলাম, এটা যেন সবাই অনুসরণ করে দেশের গণতন্ত্রের জন্য। এই দেশে বিদেশি কুকুরা বারবার এসে ধান খেয়ে যায়, মান নিয়ে যায়, বিদেশি গুরুত্বের কারণ। এবার এই নির্বাচনে কোনো বিদেশি দালাল, কোনো ঘুঘুদের স্থান দেওয়া হবে না। স্বাধীনতা বিরোধী দল কোনো যেন ক্ষমতায় যেতে না পারে, এটাই সবার কাছে আকুল আবেদন। এদের স্বাধীন দেশ, এদের সার্বভৌমত্ব হারাইতে চাই না, আমরা সার্বভৌমত্বের উপরে থাকতে চাই। তাই আমি কামনা করব প্রত্যেকটি মানুষ এই এতিম ছেলেকে, তারেক জিয়াকে, তার দলকে যেন ভোট দিয়ে নির্বাচিত করে এবং তাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মানুষ পায়। সে যেন তার মা এবং বাবার পথ অনুসরণ করে 18 কোটি মানুষকে সেবা দিতে পারে, এটাই হলো আমার একান্ত কামনা। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হক, শহীদ জিয়া অমর হক, ধানের শীষ জয় হোক। আমি দেশবাসীর উদ্দেশ্যে এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই যে কোঠা আন্দোলন,
24 জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে অনেকেই আছে, তার ভিতরেও যে আমাদের তারেক রহমান সাহেব একজন। সে যদি বাংলাদেশ থেকে 8,000 মাইল দূরেও থেকে থাকে, ফেসবুক তার অন্য স্ট্যাটাস দিয়ে তিনি এই আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন এবং এদেশের আন্দোলনকারীদের সে উৎসাহ যোগাইছেন এবং সেই আন্দোলন সফল হয়েছে। শুধু তাই নয়, এই আন্দোলনে এদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তারা পক্ষ নিয়েছে, এদেশের জনতা পক্ষ নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচার সরকার চলে গেছে। এই মুহূর্তে আমিও সবাইকে বলবো, আপনারা আন্দোলনের সময় একই ঐক্যমতে ছিলেন, কিন্তু দেখা গেছে আন্দোলন পরবর্তী সময় এক একজন স্বার্থের জন্য, পদের জন্য, চেয়ারের জন্য বিভিন্ন পথ অবলম্বন করছেন। কিন্তু এই স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারের দোষরা চলে যায় নাই। এখনো বাংলার আনাচে কানাচে, সেই সংসদ থেকে, সেই সচিবালয় থেকে সব জায়গায় আছে। ওরা এখন শীতনিন্দা চলে গেছে। আর পাকিস্তানের কিছু দালাল আছে, কিছু জামাতের দালাল আছে, ওরা এখন বসন্তের হাওয়ায় বাড়ছে। আওয়ামী লীগ চলে, আওয়ামী লীগের রোলে তারা অভিনয় করছে। কিন্তু বলবো সবাইকে যে যেখানেই থাকেন সবাই ভালো হয়ে যান। আপনার মান আপনার হাতে, আমার মান আমার হাতে। আমি যদি ভালো কাজ করি পুরস্কার পাবো, খারাপ কাজ করলে তিরস্কার পাবো। আপনারাও ভালো কাজ করবেন, পুরস্কার পাবেন। খারাপ কাজ করলে তিরস্কার পাবেন। জঞ্জাল করার সৃষ্টি করবেন না। হাদি হত্যা করেনি, হাদি হত্যাকে নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি করে একটা গ্রুপ যা করেছিল গণভোট নিয়ে করেছিল, আগে গণভোট তারপরে সংসদীয় ভোট। কিন্তু এটাও ছিল একটা চালবাজি, এই ছেলেদেরকে অঙ্কুরই শেষ করে দেবে। আমার একটা ডায়লগ আছে, হে নূতন প্রজন্ম। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাই, আমি ভদ্রকণ্ঠে বলতে চাই, হা ভোট হইল একটা রক্ষা কবচ। ওই জুলাই রক্ষা কবচ, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ। এই রক্ষা কবচ সংসদেই পাশ হবে এবং অনেকের মনে সংশয় ছিল, যারা সংসদ সদস্য হবে তারা বুঝে এটা পাশ করে না। সেই জন্য ইউনূস সরকার এই ভোটের সাথে একটা গণভোট দিয়ে দিয়েছে। দুইটা এবার অ্যাসেটমেন্ট দাঁড়াই যাইবে। যারা সংসদ সদস্য হবে তারা রাতের মতো সোজা হয়ে যাবে, তারা গণভোটের পক্ষে ভোট দিতে হবে। কেননা এই আন্দোলন যদি না হইতো, বাংলাদেশ আরো 30 বছরও এই সংসদ ভোটের চেহারা দেখতো না। এই জন্য সংসদ এখানে হানা ভোটের প্রয়োজন আছে। এখানে যদি দেখা যাইতো হানা ভোটটা যদি বাহিরে থাকতো আর ওনারা যদি যাইতো, ক্ষমতায় যাইতো, পরে একটা দল হয়তো সংখ্যাগরিষ্ঠ হইলো, তারা মনে করছে যে না আমরা এটাকে দেবো না, আমরা দলে গেছে, ওটাকে ভুলে যেত। এরকম এরকম বেইমান, আমি সোজা বাংলায় বলি, বহুত আছে, বিভিন্ন সময় দেখা গেছে। কিন্তু এইটা বলতে পারবে না। সেই জন্য এটা এই গণভোট হ্যাঁ ভোট হইলো যাইয়া জনগণের পক্ষের ভোট, জুলাই আন্দোলনকারীদের ভোট। জনগণ এবার যে ভোটটা দেবে 13তম নির্বাচনে 12ই ফেব্রুয়ারি, 18 বছরে ভোট দিতে পারে নাই। এই ছবি এই ভোটটার আয়োজন করেছে সবাই। হ্যাঁ, এই একসাথে দুটি ভোটের আয়োজন, কোনো জটিলতা নাই, বরঞ্চ ভালো। ওটার রং থাকবে গোলাপি, হ্যাঁ এবং না থাকবে। আর সংসদ নির্বাচনের মানে থাকবে সাদা কালো, সেখানে দেবে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, কেননা তারা ইউনিয়ন পরিষদে একজন মহিলা ক্যান্ডিডেট নির্বাচন করে, চেয়ারম্যান 5টা মেম্বার থাকে, তারা শনাক্ত করে ভোট দেয়। তারা এখন অনেক ট্যালেন্ট, এখানে কোনো প্রকারের ঝামেলা হবে না। তরুণ প্রজন্মের কাছে এটা বলবো, তোমরা যে আদর্শ নিয়ে, যে গতি নিয়ে তোমরা সামনে গেছিলে তার খুব ভালো ছিল, কিন্তু তোমরা রাজনৈতিক দল করে তোমরা একটু তোমাদের অস্তিত্ব হারাই গেলে। তোমরা এখনো যদি সঠিক পথে থাকো তাহলে তোমাদের অনেক উন্নয়ন হবে। কিন্তু তোমরা একটা রাজাকারের নাতিপুতি হয়ে গালি খেয়েছো, কিন্তু এখন আবার জামাতের সাথে গেছো, সেটা কিন্তু পাকাপোক্ত হয়ে যেতেছে। তোমাদের মস্তিষ্কে ঘুমতে মরিতে পড়ে গেছে, কিন্তু তোমাদের দাঁত ওঠে নাই। তোমাদের দাঁত যদি উঠতো তাহলে তো আক্কেল দাঁত উঠলে তোমরা এই কাজটা করতে পারতে না। আক্কেল দাঁত উঠলো, সেখানে পোকায় ধরেছে, সেই জন্য তোমাদেরকে ধোকা দিতে আছে। হাদিকে হত্যা করা হয়েছে, হাদিকে রাজনৈতিক বাহিনীতে একটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি এখানে বলবো, হাদি হত্যার পর যদি বাংলার মাটিতে অন্য কোনো মানুষ হত্যা হয়, তাহলে পাকিস্তানি দালাল, ভারতের দালাল, অন্য কোনো দেশের দালাল রেহাই পাবে না, পালাবার পথ পাবে না। এইরকম খুন খারাপি আর জন্য আমরা বাংলার মাটিতে না দেখি, এটাই সবার কাছে কাম্য। হাদি হত্যাকারী যেটাই থাক, ওর দোষরা যদি এখানে থাকে, তারা বাংলাদেশ থেকে চলে যাও।
তোমরা পলাবার পথ পাবে না। এই এই ঘটনাকে কেউ রাজনৈতিকভাবে ফয়সালা নিতে চায় না, সেটা তো বাস্তব।